আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আইসিটি লেকচারে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটা পড়া শুরু করেছিলাম। ইতিমধ্যে আমরা সংখ্যা পদ্ধতির ধারণা এই টপিকটি কভার করেছি। তো তারই ধারাবাহিকতায় আজ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এটার পার্ট 1 টা হচ্ছে আজকে এই লেকচারে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা শুরু করে দেই। তো এখানে মূলত হচ্ছে আমরা যতগুলো সংখ্যা পদ্ধতি নিয়ে পড়াশোনা করেছি স্থানিক সংখ্যা পদ্ধতির আন্ডারে সেগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তর দেখার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের যেই সংখ্যা পদ্ধতিগুলো পড়া হয়েছে ইতিমধ্যেই তার মধ্যে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি রয়েছে, হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি রয়েছে। তো আমরা দেখব যে কিভাবে এখন আমরা এই এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ফেলতে পারি। ঠিক আছে? তো এই জিনিসটা এখন আমরা ১ম এ অ্যালগরিদম বা ধাপগুলো দেখব। তারপর হচ্ছে তার উপরে আমরা কিছু প্রবলেমও সলভ করার ট্রাই করব। তার পরবর্তীতে আমরা যেটা দেখব যে আমরা হচ্ছে কিভাবে 2 টু দি পাওয়ার m ভিত্তিক কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যায় নিয়ে তারপর সেখান থেকে হচ্ছে 2 টু দি পাওয়ার n ভিত্তিক কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। ঠিক আছে? 2 টু দি পাওয়ার m ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারে। তারপরে হচ্ছে ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হতে পারে। ১৬ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে হচ্ছে আমরা বলে থাকি হেক্সাডেসিমাল, ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলে থাকি অক্টাল। তো আমরা এটা পরবর্তীতে দেখব যে কিভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করে তারপর সেখান থেকে আবার বাইনারি থেকে হচ্ছে আবার আমরা অন্য সংখ্যা পদ্ধতি লেটস সে ৮ ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে? তো বাইনারি সংখ্যা পদ্ধতির সাহায্য নিয়ে কিভাবে আমরা এই যে 2 টু দি পাওয়ার m ভিত্তিক কোনো সংখ্যা পদ্ধতিকে 2 টু দি পাওয়ার n ভিত্তিক মানে ১৬ ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতির সংখ্যা দেয়া আছে সেখান থেকে আমি সেটাকে বাইনারিতে নিয়ে তারপর আবার সেটাকে ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে পারি ওই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আজকের এই লেকচারে আমাদের মূলত টার্গেট হবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। একইভাবে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে আমরা আমাদের পরিচিত সংখ্যা পদ্ধতি ডেসিমালে কিভাবে রূপান্তর করতে পারি। আচ্ছা। তো এখানে হচ্ছে অ্যালগরিদমটা দেয়া আছে যে আমরা কোন স্টেপগুলো ফলো করলে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারবো। ঠিক আছে? অন্য কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা কিভাবে ডেসিমালে যেতে পারবো। তো আমাদের স্টেপগুলো হচ্ছে অনেকটা এরকম যে আমরা জানি যেকোনো সংখ্যা সেটাকে রেডিক্স পয়েন্টের উপর ভিত্তি করে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। যে একটা হচ্ছে রেডিক্স পয়েন্টের বাম পাশের যে অংশটা যেটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অংশ। আর রেডিক্স পয়েন্টের ডান পাশের যে অংশটা সেটাকে আমরা বলি ভগ্নাংশ। আচ্ছা। তো আমরা এই পূর্ণ অংশ এবং ভগ্নাংশ এই দুটোর জন্য আলাদাভাবে হচ্ছে স্টেপগুলো ফলো করব। ঠিক আছে? তো এইখানে শুরুতে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে পূর্ণ অংশের জন্য। অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্টের বাম পাশে এই অংশটুকুর জন্য হচ্ছে আমরা কিভাবে কনভার্সনটা করব। আচ্ছা। তো আমি স্টেপগুলো একটু দেখাচ্ছি তারপরে এটা আমরা প্র্যাকটিক্যালি করেও দেখব। তো ১ম এ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সংখ্যাটির এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট হতে শুরু করে এমএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বেস টু দি পাওয়ার n দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে? তো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে আমি একটু বোঝানোর চেষ্টা করি। লেটস সে যে আমাদের কোনো একটা সংখ্যা আছে এরকম যে আমাদের n ভিত্তিক কোনো একটা সংখ্যা আছে। তো এরকম একটা সংখ্যা আছে যে আমাদের A4, A3, A2, A1 এরপর একটা দশমিক দেওয়া আছে। দশমিকের পর হচ্ছে ধরা যাক A-1, A-2 এরকম একটা সংখ্যা আছে এবং সেটার ভিত্তি হচ্ছে n। ঠিক আছে? আচ্ছা। তো এখানে আমাদের দেখাই যাচ্ছে যে আমাদের পূর্ণাংশ হচ্ছে এতটুকু। এই যে এইটুকু হচ্ছে আমাদের পূর্ণাংশ। এইটুকু হচ্ছে আমাদের পূর্ণাংশ। আচ্ছা। তো এই পূর্ণাংশের জন্য হচ্ছে আমরা কিভাবে কাজ করব? এই অ্যালগরিদম অনুযায়ী যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের হচ্ছে এলএসবি বিট হতে শুরু করে এমএসবি বিট পর্যন্ত প্রতিটি অঙ্ককে বেস টু দি পাওয়ার n দিয়ে গুণ করতে হবে। তো এই যে এইটা হচ্ছে আমাদের এলএসবি যেটা আমরা এলএসডি হিসেবেও পড়েছিলাম। ঠিক আছে? অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট বিট
মূলত আমরা যেহেতু এখানে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা যে কোনো ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলতেছি, তো এটা এলএসডি বলাটাই হচ্ছে আমাদের জন্য বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এটা হচ্ছে আমাদের এই সংখ্যার জন্য এমএসডি বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এই এলএসডি থেকে শুরু করে এমএসডি পর্যন্ত প্রতিটি অঙ্ককে বেস টু দি পাওয়ার এন, অর্থাৎ আমাদের এখানে বেস যেটা আছে সেটা হচ্ছে এই ক্ষেত্রে এটা হচ্ছে এন, এটাই হচ্ছে আমাদের বেস। তো এন টু দি পাওয়ার হচ্ছে আমাদের এই যে প্রথমে গুণ দিতে হবে হচ্ছে আমাদের 0, যেহেতু এই A1 এর জন্য সূচকটা হচ্ছে 0, এরপরে হচ্ছে 1, এরপরে 2, এরপরে 3। তো আমি যদি গুণ দেই, গুণফলটা হবে এরকম, আমাদের গুণফলটা হবে এরকম যে আমাদের প্রথমে হচ্ছে A1 এর সাথে হচ্ছে n টু দি পাওয়ার 0 গুণ দিতে হবে, A2 এর সাথে হচ্ছে আমাদের n টু দি পাওয়ার 1 গুণ দিতে হবে, A3 এর সাথে হচ্ছে আমাদের n টু দি পাওয়ার 2 গুণ দিতে হবে, A4 এর সাথে হচ্ছে আমাদের n টু দি পাওয়ার 3 গুণ দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের এই যে আমাদের এইটা ছিল হচ্ছে এলএসডি আর এইটা হচ্ছে আমাদের এমএসডি। তো এলএসডি থেকে এমএসডি পর্যন্ত আমরা কি করছি, বেস টু দি পাওয়ার এন দিয়ে গুণ করছি। এখানে আসলে এনটা একটা ভেরিয়েবল, যেটা বোঝাচ্ছে যে আমরা এই যে প্রত্যেকটা যে বিট নিচ্ছি বা ডিজিট নিচ্ছি সেটাকে তার যে সূচক, সেই সূচকটা হচ্ছে এই ভিত্তির ঘাতে উন্নীত করে তারপরে গুণ দিতেছি, ঠিক আছে। এই যে A1 এটাকে গুণ দিতেছি হচ্ছে আমাদের যে বেস সেটার উপর পাওয়ার নিচ্ছি এই A1 এর যে সূচক, A1 এর সূচক হচ্ছে 0, অর্থাৎ A1 হচ্ছে 0 এর পজিশনে আছে, তাই না। তো A1 হচ্ছে গুণ হবে n টু দি পাওয়ার 0 এর সাথে, ঠিক আছে, যেখানে n হচ্ছে আমাদের বেস। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা গুণ হচ্ছে এবং ফাইনালি এটা যদি আমি যোগ করে দেই, এই যে এই পুরোটা যদি আমি যোগ করে নেই, এই যে এই পুরোটা যদি আমাদের যোগ হয়ে যায়, এই পুরোটা যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে এই পূর্ণ অংশের জন্য আমাদের যে ডেসিমাল প্রকাশটা, ঠিক আছে, ওইটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাবো। তো পূর্ণ অংশের জন্য ডেসিমাল প্রকাশটা হচ্ছে এখান থেকে চলে আসবে। তো এটাই হচ্ছে ওই যে এইখানে বলা আছে যে তারপর হচ্ছে আমরা গুণফলের যোগফল নির্ণয় করব এবং ওই যোগফলই হবে প্রদত্ত সংখ্যাটির সমতুল্য ডেসিমেল বা দশমিক মান, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি অ্যালগোরিদমটা। তো এখন হচ্ছে আমরা একটু সামনে আগাই, সামনে আগে ভগ্নাংশের জন্য দেখি, তারপর ওভারঅল পুরোটা হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি দেখব। তো ভগ্নাংশের জন্য কি বলা হচ্ছে যে সংখ্যাটির এমএসবি হতে, তো ভগ্নাংশের জন্য এবার কি করতে বলছে, এমএসবি হতে শুরু করে এলএসবি পর্যন্ত প্রতিটি অঙ্ককে পর্যায়ক্রমে বেস টু দি পাওয়ার -n দিয়ে, এবার হচ্ছে -n দিয়ে গুণ দিতে হবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, গুণ করতে হবে এবং একইভাবে বলছে যে গুণফলগুলোকে যোগ করতে হবে। তো আমরা যদি প্রিভিয়াস এক্সাম্পলটাই নেই, সেটা কি ছিল যে A4 A3 A2 A1 ডট A-1 A-2, ঠিক আছে, এরকম হচ্ছে আমাদের অঙ্কটা ছিল। আচ্ছা, তো এখন এইটার জন্য আমি এখন হচ্ছে ভগ্নাংশর সমতুল্য হচ্ছে ডেসিমাল ভ্যালুটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তো আমাদের যেটা করতে হবে যে A-1 এই সংখ্যাটার যে সূচক সেটা কত, সেটা হচ্ছে আমাদের, আমরা এখানে দেখেছি এটা হচ্ছে সূচক -1 হয়, তাই না। দশমিকের ঠিক ডানের যে অঙ্কটা তার জন্য সূচকের মান হয় -1, তারপরে এক এক করে কমতে থাকে, -2 হবে এইটার জন্য। তো আমাদের একই কাজ করতে হবে, যে আমাদের কি করতে হবে যে A-1 এটাকে হচ্ছে এই পুরো সংখ্যাটার যেহেতু বেস হচ্ছে n, তাহলে n এর উপরে পাওয়ার -1 নিয়ে তার সাথে হচ্ছে A-1 কে গুণ দিতে হবে, ঠিক আছে। একইভাবে A-2 এই অঙ্কটাকে হচ্ছে n এর উপর পাওয়ার নিতে হবে এই অঙ্কটার যে সূচক সেটা n টু দি পাওয়ার -2, এবং ফাইনালি এই সব জিনিসপত্র যোগ করে যেটা আসবে সেটাই হবে হচ্ছে আমার এই দশমিকের পরের যে পার্টটা বা দশমিকের ডানের যে পার্টটা তার জন্য ডেসিমাল প্রকাশ, ঠিক আছে। তো ওভারঅল কাজ হচ্ছে খুবই সোজা, যে আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার জন্য, প্রত্যেকটা সংখ্যার প্রত্যেকটা অঙ্কের জন্য সূচকটা জাস্ট কারেক্টলি আইডেন্টিফাই করতে হবে। এরপর সূচকটা আইডেন্টিফাই করে ফেললে আমাদের জাস্ট অঙ্ক ধরতে হবে। পূর্ণাংশ ভগ্নাংশের জন্য একইভাবে অঙ্ক ধরে ধরে কি করতে হবে, বেজের মাথায় ওই অঙ্কের সূচকটা বসায় গুণ দিতে হবে এবং প্রত্যেকটা গুণ দেওয়া হয়ে গেলে যোগ করে হচ্ছে যোগফল বের করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাজ। আর একটা প্রবলেম দেখি, এখানে একটা অক্টাল সংখ্যা আমাদেরকে দেওয়া আছে, কিভাবে বুঝলাম দেখো, এই যে সংখ্যার পাশে তার ভিত্তিটা দেওয়া আছে 8। তো আমাদেরকে এই অক্টাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে।
তো আমরা একটু আগে যে অ্যালগরিদমটা দেখেছি, যে স্টেপগুলো দেখেছি, ওই স্টেপগুলো এখানে ফলো করে হচ্ছে এই রূপান্তরটা আমরা করব। ঠিক আছে, যে আমরা একটা অক্টাল সংখ্যাকে একটা ডেসিমাল সংখ্যা 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তো আমরা যেটা আগে দেখেছি যে আমাদের এই রূপান্তরের জন্য দুইটা উপায় হচ্ছে বা দুইটা ধাপে হচ্ছে কাজটা করতে হয়। একটা হচ্ছে আমাদের এই পূর্ণাংশের জন্য, আর আরেকটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশের জন্য। ঠিক আছে, তো আমরা একে একে প্রত্যেকটার জন্যই হচ্ছে এখানে রূপান্তরটা করব। আমরা যদি শুরু করি এখানে 77.77 এই সংখ্যাটা আমি লিখে ফেললাম এখানে। এখন এখানে প্রত্যেকটি অক্টাল ডিজিটের যে সূচক, সেই সূচকটা আমি তার উপরে সংখ্যাগুলোর উপরে বা অঙ্কগুলোর উপরে লিখে নিচ্ছি। সো আমরা যদি সূচকগুলো লেখার চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের র্যাডিক্স পয়েন্ট। সো র্যাডিক্সের পয়েন্টের আমাদের ডান দিকে হচ্ছে -1, -2 এইভাবে সূচকগুলো যায়, আর বাম দিকে হচ্ছে 0, 1 এইভাবে সূচকগুলো যায়। তো এখন পরবর্তী ধাপে আমাদের কাজ হচ্ছে প্রতিটি এই অক্টাল ডিজিটকে তার যেই ভিত্তির উপরে যথাযথ ঘাত বসিয়ে গুণ করা। ঠিক আছে, আমরা যদি শুরু করি এখানে হচ্ছে আমাদের ডান দিক থেকে কাজটা শুরু করি। তো প্রথমে আমরা এই 7কে মাল্টিপ্লাই করব হচ্ছে 8⁻² দিয়ে। এর পরের 7কে আমরা মাল্টিপ্লাই করব 8⁻1 দিয়ে। আমরা প্রতিবার হচ্ছে অক্টালের ঘাতের উপরে যথাযথ অক্টালের যে বেস, এই বেজের উপরে যথাযথ পাওয়ার বসাচ্ছি এবং পাওয়ারটা হচ্ছে তার সূচক বা স্থানীয় মান থেকে আসতেছে। এরপর পরবর্তী 7-এর জন্য আমরা হচ্ছে এখানে বসাবো 8⁻0 এবং ফাইনালি লাস্ট 7-এর জন্য আমরা বসাবো হচ্ছে 8⁻1। এইবার আমাদেরকে এই সবগুলো গুণফল যোগ করতে হবে। আমরা যদি এই গুণফলগুলোকে যোগ করি, তাহলে আমাদের হাতে যে যোগফলটা আসবে সেই যোগফলটাই হবে আমাদের ডেসিমাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার ইকুইভ্যালেন্ট ডেসিমাল সংখ্যা। তো আমি এখানে এই সংখ্যাটা বের করার চেষ্টা করতেছি। তো এটা বের করলে দেখা যাবে যে এই সংখ্যাটা চলে আসবে 63.984375। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা। তো আমরা কিন্তু সলভ করে ফেললাম। সো স্টেপগুলো একটু যদি রিক্যাপ করি, যে আমাদের হচ্ছে প্রথমে অক্টাল নাম্বারটা এখানে লিখে ফেলা হয়েছে। এরপর হচ্ছে প্রতিটি অক্টাল ডিজিটের যে স্থানীয় মান, সেই স্থানীয় মানটা আমরা উপরে লিখেছি। তারপর আমরা প্রত্যেকটা অক্টাল ডিজিটকে তার ভিত্তির উপরে যথাযথ ঘাত বসিয়ে গুণ করেছি এবং ফাইনালি সব গুণফলগুলোকে আমরা যোগ করে আমাদের যে কাঙ্ক্ষিত ডেসিমাল সংখ্যা, সেই ডেসিমাল সংখ্যাটা বের করেছি। তো এই ছিল আমাদের এই এক্সাম্পলটা। আমরা এইবার দেখব উল্টাটা, যে আমাদের একটা ডেসিমাল সংখ্যা যদি দেয়া থাকে তাহলে তাকে কিভাবে অন্য সংখ্যা পদ্ধতিতে নিতে পারি। ঠিক আছে, তো একইভাবে হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা পার্টের জন্য অ্যালগোরিদম দেখব এবং এর পরবর্তীতে ওই অ্যালগোরিদমগুলোকে আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। তো অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমে হচ্ছে পূর্ণাংশের জন্য হচ্ছে অ্যালগোরিদমটা দেওয়া আছে। এখানে কি বলা হচ্ছে যে ভিত্তি দ্বারা সংখ্যাটিকে ভাগ করব। এই যে এখানে প্রথমে বলা আছে কি ভিত্তি দ্বারা ভাগ করব। আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে যে এখানে ভাগ কেন ভাইয়া? তো এইভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া আমরা যখন অন্য সংখ্যা পদ্ধতিকে ডেসিমালে নিয়েছি তখন কি করেছিলাম? তখন হচ্ছে বেস টু দি পাওয়ার n দিয়ে গুণ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা ওইখানে যদি গুণ করি তাহলে এটা উল্টা প্রসেস হচ্ছে না? তাহলে উল্টা প্রসেস হিসেবে এখানে কি করা উচিত? ভাগ করা উচিত। তাই করতেছি, হ্যাঁ এটাই করতেছি। তো আমরা এর আগের বার হচ্ছে ভিত্তি দ্বারা হচ্ছে গুণ করেছিলাম বা ভিত্তি টু দি পাওয়ার n দ্বারা গুণ করেছিলাম, এখানে হচ্ছে ভিত্তি দ্বারা সংখ্যাটিকে ভাগ করব। ঠিক আছে, ভিত্তি টু দি পাওয়ার n না, শুধু ভিত্তি। এটা একটু দেখার বিষয়, শুধু ভিত্তি দ্বারা হচ্ছে আমরা এখানে সংখ্যাটিকে ভাগ করব এবং প্রতি ধাপে প্রাপ্ত ভাগফলকে আবার ভাগ করব। তো আমরা একটা সংখ্যাকে যখন ভাগ করি আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভাগফল, একটা হচ্ছে ভাগশেষ। তো আমাদের এখানে যেটা বলার চেষ্টা করা হচ্ছে যে আমরা এখানে ভাগফল যেটা পাবো একবার ভাগ করার পর এই ভাগফলকে আবার একই নিয়মে ভাগ করব। ঠিক আছে, আচ্ছা, এবং পরবর্তী স্টেপটা যেটা সেটা হচ্ছে প্রতি ধাপে ভাগশেষগুলোকে সংরক্ষণ করব। তার মানে আমরা এই যে ভাগফলকে ভাগ করার যে প্রসেস এটা চালাতে থাকবো এবং তার সাথে সাথে ভাগশেষগুলোকে সংরক্ষণ করব। আচ্ছা, এই ভাগ পদ্ধতি পর্যায়ক্রমে করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভাজ্য শূন্য হয়, অর্থাৎ তুমি যেই জিনিসটাকে ভাগ করতেছো ওইটা শূন্য না হওয়া পর্যন্ত ভাগ করতে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, সংরক্ষিত ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে
এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে তুমি যে প্রত্যেকটা স্টেজে যে ভাগশেষগুলো পেয়েছিলা, ঠিক আছে, তো এই ভাগশেষগুলোকে তুমি নিচ থেকে উপরে যদি সাজিয়ে লেখো তাহলে যে সংখ্যাটি পাবা সেটাই হচ্ছে রূপান্তরিত সংখ্যাটা, ঠিক আছে। সো এইখানে একটা কোশ্চেন আসে যে কেন হচ্ছে আমরা এইখানে নিচ থেকে উপরে নিব, ঠিক আছে, ভাগশেষগুলো যেটা আমরা নিচ্ছি এটা কেন আমরা নিচ থেকে উপরে নিব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই জিনিসটাই এখন একটা ডেসিমাল সংখ্যার সাহায্যে বোঝার চেষ্টা করব যে কিভাবে হচ্ছে আমরা ভিত্তি দ্বারা পর্যায়ক্রমে ভাগ করে হচ্ছে ভাগফলগুলো পাবো এবং ভাগফলগুলোকে আবার ভাগ করে শেষ পর্যন্ত ভাজ্য শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগফল চালায় যাব এবং ভাগশেষগুলোকে সংরক্ষণ করে রেখে সেগুলোকে নিচ থেকে উপরে সাজিয়ে হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে সংখ্যাটা টার্গেট করা হয়েছে পাওয়ার জন্য সেই সংখ্যাটা হচ্ছে পাবো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন একটা ডেসিমাল সংখ্যা নিচ্ছি, লেটস সে সংখ্যাটা হচ্ছে 525। এটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমের একটা সংখ্যা। তো এটাকে আমরা হচ্ছে ডেসিমালেই কনভার্ট করব যেন আমরা বুঝতে পারি যে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে নাম্বারটা লিখে নিচ্ছি যে 525। তো এটাকে হচ্ছে আমরা কত দিয়ে ভাগ করব? আমরা ভাগ করব হচ্ছে 10 দিয়ে। কেন? কারণ এখানে যে এই সংখ্যাটার ভিত্তি এটা হচ্ছে 10, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে পর্যায়ক্রমে এই সংখ্যাটাকে 10 দিয়ে ডিভাইড করতে থাকবো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে সংখ্যাটাকে আমরা ভাগ করতেছি সেই সংখ্যাটা শূন্য না হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি ভাগ করার কাজটা শুরু করি তাহলে আমাদের প্রথমেই এখানে 525কে 10 দিয়ে ভাগ করলে আমাদের যে ভাগফল সেটা চলে আসে হচ্ছে 52 এবং আমাদের যে ভাগশেষ সেটা চলে আসে হচ্ছে 5। তো আমরা ভাগফল আর ভাগশেষকে এইভাবে পাশাপাশি লিখবো, একটা হাইফেন দিয়ে সেপারেট করে লিখবো। তো আমি এটা একটু উপরে লিখে দিই বোঝার সুবিধার জন্য যে আমাদের এখানে হচ্ছে ভাগফল এবং হাইফেন দিয়ে তার পাশে থাকতেছে হচ্ছে ভাগশেষ। আচ্ছা, সো নেক্সটে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ভাগফলটা আমরা পেয়েছি 52, এটাকে হচ্ছে আবার আমরা 10 দিয়ে ডিভাইড করব। তো আমরা যদি 10 দিয়ে আবার ডিভাইড করি তাহলে 52কে 10 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগফল থাকতেছে হচ্ছে 5 এবং ভাগশেষ থাকতেছে হচ্ছে 2। তো একই প্রসেস হচ্ছে আবার চালাবো। এবার যদি চালাই তাহলে 10 দিয়ে ভাগ করার পর আমাদের ভাগফল থাকতেছে হচ্ছে 0 আর ভাগশেষ থাকতেছে হচ্ছে 5। তো দেখো আমাদের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ভাজ্য যেটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের ভাজ্য যাকে আমরা ভাগ করতেছি। তো ভাজ্য যেটা আসছে সেটা কিন্তু 0 হয়ে গেছে। তো এখানে কিন্তু বলা ছিল যে ভাজ্য 0 হয়ে গেলে আমাদের কাজ শেষ। পূর্ণাংশের জন্য ভাজ্য 0 হয়ে গেলে কাজ শেষ। তো আমাদের ভাজ্য 0 হয়ে গেছে, তো এখানে আমরা স্টপ করব। এখন আমরা এই যে ভাগশেষগুলোকে সাজায় লিখছি বা সংরক্ষণ করে রাখছিলাম প্রতিটা স্টেপে, এই ভাগশেষগুলোকে কিভাবে নিব? এখানে বলা হয়েছিল দেখো যে নিচ থেকে উপরে নিতে হবে। তো আমরা এইখানে যদি আমরা এই পুরো ভাগশেষগুলোকে চিন্তা করি তাহলে ভাগশেষগুলো আমরা যদি নিচ থেকে উপরে নেই তাহলে হচ্ছে এই সংখ্যাটা আমরা পেয়ে যাচ্ছি কারেক্টলি এবং সেটা হচ্ছে 525। এখন তোমার মনে হইতে পারে যে এখানে তো আসলে সামনের পিছের ডিজিট সেম, ঠিক আছে, আমি উপর থেকে নিলেও তো আসলে একই ডিজিট একই অঙ্কই পাবো, ঠিক আছে। কিন্তু তুমি এটা অন্য একটা সংখ্যার জন্য যদি ট্রাই করো তাহলেই বুঝতে পারবা যে এটা আসলে কাজ করবে না, ঠিক আছে। এই যে উপর থেকে নিচে নিলে কিন্তু এটা আমাদের কাজ করবে না, আমাদের শুধুমাত্র নিচ থেকে উপরে নিলে কাজ করবে। সেটা আমরা এই যে আরেকটা সংখ্যা দিয়েই বুঝতে পারবো। সেটা যদি আমি একটু করে দেখানোর চেষ্টা করি যে ধরা যাক আমাদের একটা সংখ্যা আছে, এটা হচ্ছে 931। এইবার যদি আমরা একইভাবে আগানোর চেষ্টা করি যে 931, এটাকে হচ্ছে আমরা প্রত্যেকবার 10 দিয়ে ডিভাইড করব। তো 10 দিয়ে যদি ডিভাইড করি প্রথমে ভাগফল আসবে হচ্ছে 93, এরপরে ভাগশেষ 1। এরপর যদি আমরা আবার হচ্ছে একে 10 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে ভাগফল আসবে 9, ভাগশেষ আসবে 3। এরপর আবার 10 দিয়ে যদি ডিভাইড করি ভাগফল আসবে 0, ভাগশেষ আসবে 9। এইবার আমাদের সামনে কিন্তু একদম স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে যে আমাদের এইবার হচ্ছে ভাগশেষগুলোকে নিতে হচ্ছে কিভাবে? নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে নিলেই আমরা কিন্তু এই যে 931 সংখ্যাটা ফিরে পাচ্ছি, ঠিক আছে। তো এইখানে আমি যেটা করেছি এই যে একটা ডেসিমেল সংখ্যা, এটাকে ডেসিমেল সংখ্যাতেই কনভার্ট করেছি, ঠিক আছে। মানে যে 525 এটাকে আমি 525 এই কনভার্ট করেছি এই অ্যালগরিদম ফলো করে। তো এটা হওয়ারই কথা ছিল যে তুমি যদি 525 যেটা একটা ডেসিমাল সংখ্যা এটাকে যদি 10 দিয়ে ভাগ করতে থাকো এটা 525ই আসবে। কিন্তু
এই অ্যালগরিদম ফলো করার ফলে আমার যেটা উপকার হয়েছে যে আমি কিছু জিনিসের প্রমাণ পেয়ে যাচ্ছি যে আমার এখানে ভাগশেষগুলোকে যে নিচ থেকে উপরে নিতে হচ্ছে এটার আমি প্রমাণ কিন্তু এখানে পেয়ে গেলাম। যে দেখো 931, এটা যদি আমি নিচ থেকে না নিতাম তাহলে কিন্তু এই যে এই সংখ্যাটা ফিরে পেতাম না, কিন্তু এই সংখ্যাটাকে তো আমার ফিরে পেতেই হতো। কেন? কারণ আমি তো এই যে ডেসিমেল থেকে ডেসিমেলেই থাকতেছি, তার মানে আমার এই এই অ্যালগরিদম শেষে আসলে যেই সংখ্যা নিয়ে কাজ শুরু করেছে ওই সংখ্যাটাই ফিরে পাওয়া উচিত। তো এই যে আমি তখনই ফিরে পাবো যদি আমি ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে নিই। তার মানে হচ্ছে আমাদের এই অ্যালগরিদমটা কারেক্টলি কাজ করতেছে এবং আমি ফাইনাল রেজাল্টটা কারেক্টলি পাবো যদি এই যে ভাগশেষ যেগুলো আসতেছে এগুলোকে নিচ থেকে উপরে নেই। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা হচ্ছে এখান থেকে বুঝে ফেললাম। তো এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল আছে যেখানে হচ্ছে আমরা একটা ডেসিমাল সংখ্যা 98 এটাকে হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে, তো আমাদের জিনিসটা দেখতে হবে এরকম যে একটা ডেসিমাল সংখ্যা 98 এটাকে হচ্ছে আমরা একটা বাইনারি সংখ্যাতে কনভার্ট করব। ঠিক আছে, তো একটা 2 বেজ নাম্বারে হচ্ছে আমরা কনভার্ট করব। আমাদেরকে কি করতে হবে, এই যে যেই নাম্বারে হচ্ছে আমরা কনভার্ট করতে চাচ্ছি সেই নাম্বারের বেস দিয়ে এই নাম্বারটাকে পর্যায়ক্রমে ডিভাইড করতে থাকতে হবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে সেই কাজটা করতে থাকি যে আমাদের হচ্ছে 98 এটাকে হচ্ছে প্রত্যেকবার 2 দিয়ে ডিভাইড করতে থাকতে হবে। ঠিক আছে, এবং ভাগশেষগুলোকে নিচ থেকে উপরে ফাইনালি নিতে হবে। আচ্ছা, সো প্রথমে যদি আমি ডিভাইড করি আমার ভাগফল আসে হচ্ছে 49 এবং ভাগশেষ 0। আচ্ছা, তো আমার ভাজ্য যেহেতু 0 হয়নি আমি এটা কন্টিনিউ করব। এরপরে আবার যদি 2 দিয়ে ডিভাইড করি আমার হচ্ছে এইখানে ভাগফল আসবে 24 এবং ভাগশেষ আসবে হচ্ছে 1। এরপর আমি যদি আবার 2 দিয়ে ডিভাইড করি ভাগফল আসবে 12, ভাগশেষ আসবে 0। এরপর যদি আবার 2 দিয়ে ডিভাইড করি 12কে তাহলে ভাগফল আসবে 6, ভাগশেষ আসবে 0। এটা কন্টিনিউ যদি করি তাহলে এখানে ভাগফল আসবে 3, ভাগশেষ আসবে 0। আবার কন্টিনিউ করলে আমার এখানে ভাগফল আসবে 1 এবং ভাগশেষ আসবে হচ্ছে 1। ঠিক আছে, এবং ফাইনালি আরেকটা স্টেপ যদি চালাই দেখো তাহলে কি হয়, এখানে আমার ভাগফল আসতেছে 0, ভাগশেষ আসতেছে 1। সো এইখানে এসে আমার ভাজ্যটা কিন্তু 0 হয়ে গেছে। এই যে আমি দেখতে পাচ্ছি আমি যাকে ভাগ করতেছি সেটা কিন্তু এইখানে এসে 0 হয়ে গেছে। সো এইখানেই আমার কি করতে হবে, স্টপ করতে হবে, অ্যালগরিদম স্টপ করে দিতে হবে এইখানেই, কাজ শেষ। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে আমি ভাগশেষগুলোকে এখানে স্টোর করে রাখছিলাম, এই যে আমার ভাগফল আর ভাগশেষ তো পাশাপাশি লেখা ছিল, তো ভাগশেষ যেগুলোকে আমি হচ্ছে স্টোর করে রেখেছিলাম এগুলোকে হচ্ছে নিচ থেকে উপরে নিতে হবে। ঠিক আছে, তো নিচ থেকে উপরে যদি আমি নেই তাহলে হচ্ছে আমি এইখানে আমার বাইনারি সংখ্যাটা পাবো। এবং আমি যদি খেয়াল করি আমার একদম নিচের যে সংখ্যাটা সেটা আসলে কি, সেটা হচ্ছে আমার এইখানে কি আসে, আমি যদি আগের এক্সাম্পলটা দেখি যে একদম নিচে আমার যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমার এমএসবি, তাই না? এই যে এটা হচ্ছে আমার এমএসবি হিসেবে আসে বা এমএসডিও বলতে পারি আমরা, যদি আমরা জেনারেল ওয়েতে বলি এটা হচ্ছে এমএসডি। আর এইটা উপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এলএসডি। তাহলে এইখানেও যদি আমি একইভাবে বলি যে এইখানে আমরা যেই সংখ্যাটা একদম নিচে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এমএসডি, বা যেহেতু এটা বাইনারি সংখ্যা এই জন্য এটাকে আমরা এমএসবিও বলতে পারি, এটা হচ্ছে আমাদের এমএসবি। আর উপরে যে সংখ্যাটা আছে এটা হচ্ছে আমাদের এলএসবি। ঠিক আছে, তো আমরা যদি এটাকে প্রকাশ করি তাহলে এটা হবে এরকম, এমএসবি হচ্ছে একদম বামে বসে, সো 1 1, তারপরে হচ্ছে 0 0 0, এরপরে হচ্ছে 1 0। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যালগরিদমটা ফলো করে হচ্ছে 98কে বাইনারিতে কনভার্ট করে ফেলেছি। আচ্ছা, এরপরে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য হচ্ছে এখানে অ্যালগরিদমটা দেওয়া আছে। তো ভগ্নাংশের জন্য যেটা বলা আছে যে এখানে হচ্ছে আমাদের ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো যেহেতু আমরা দেখলাম যে পূর্ণাংশের জন্য হচ্ছে আমরা ভিত্তি দ্বারা ভাগ করতেছি, তো ভগ্নাংশের জন্য আমাদের কিন্তু উল্টা কাজটা করতে হবে, ভিত্তি দ্বারা গুণ। কেন? এটার উত্তরটা হচ্ছে যে আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের রেডিক্স পয়েন্টের বাম পাশে আমাদের যে সূচকের ভ্যালু সেগুলো হচ্ছে 0 1 2 এরকম করে চলতে থাকে, আর রেডিক্স পয়েন্টের ডান পাশে যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের -1 -2 -3 এরকম করে চলতে থাকে, তাই না? তো আমি যদি এরকম বলি যে পূর্ণাংশের জন্য হচ্ছে আমার ভিত্তি দিয়ে ভাগ করতে হবে, তো পূর্ণাংশের জন্য কিন্তু আমার সূচকগুলো কিরকম ছিল, পজিটিভ ছিল। ঠিক আছে, আর এই যে ভগ্নাংশের জন্য সেগুলোর জন্য কিন্তু আমার সূচকগুলো কিরকম, নেগেটিভ। তো পূর্ণাংশের জন্য যদি আমার ভিত্তি দ্বারা ভাগ করতে হয় তাহলে ভগ্নাংশের জন্য অবশ্যই কি করতে হবে, আমার ভিত্তি দ্বারা গুণ করতে হবে, কারণ এই যে আমাদের দেখাই যাচ্ছে এখানে কিন্তু সূচকগুলো নেগেটিভ। তো
আমাদের নেগেটিভ সূচক যেহেতু, এই জন্য এই যে এখানে যেহেতু সূচকটা নেগেটিভ, তো আমাদের এখানে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের ভিত্তি দ্বারা গুণ করলে হচ্ছে আমরা এখানে রেজাল্টটা পেতে থাকবো। ঠিক আছে, তো এটাই কিন্তু করা হচ্ছে এখানে, ভিত্তি দ্বারা গুণ করব প্রতি ধাপে প্রাপ্ত ভগ্নাংশটিকে। আমরা একটা ভগ্নাংশ, এটাকে হচ্ছে কি করতেছি, ভিত্তি দ্বারা গুণ করতেছি। যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে যাচ্ছি ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা হচ্ছে আমরা কি করতেছি, গুণ করতেছি, এবং প্রতি ধাপে প্রাপ্ত ভগ্নাংশটিকে আবার ভিত্তি দ্বারা গুণ করব। মানে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, প্রতি ধাপে প্রাপ্ত গুণফলের পূর্ণাংশটিকে সংরক্ষণ করতে হবে। আচ্ছা, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ শেষকে হচ্ছে সংরক্ষণ করছি, আর এখানে হচ্ছে এই যে পূর্ণাংশ পার্ট যেটা থাকবে গুণ করার পর সেটাকে সংরক্ষণ করব। ঠিক আছে, তো এভাবে প্রাপ্ত ভগ্নাংশের বারবার গুণ চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না আমাদের ভগ্নাংশ পার্ট যেটাকে আমরা গুণ করতেছি সেটা 0 হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা গুণ করতে থাকবো। অথবা আমাদের সংরক্ষিত পূর্ণ যে অংশটা সেটা যদি আবার রিপিট না করে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এটা গুণ করতে থাকবো। ঠিক আছে, আচ্ছা, তো সংরক্ষিত পূর্ণ অংশকে আমরা র্যাডিক্স পয়েন্ট দিয়ে উপর থেকে নিচে যদি সাজিয়ে লিখি তাহলে হচ্ছে আমরা এই ভগ্নাংশের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো এইখানে দেখো খেয়াল করার মতো যে বিষয়টা, যে আমাদের এইখানে এই আমরা যেই পূর্ণাংশটা হচ্ছে সংরক্ষণ করতেছি সেটাকে হচ্ছে ফাইনালি উপর থেকে নিচে হচ্ছে আমাদের কি করতে হবে, সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে খুবই অবভিয়াস যে আমরা পূর্ণাংশের জন্য যা যা কাজ করছি ভগ্নাংশের জন্য তার উল্টা কাজ করতেছি। যে শুরুতেই দেখছি যে আমরা ভিত্তি দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, কারণ এই যে সূচকগুলো হচ্ছে নেগেটিভ অর্ডারে যায়, তো এই জন্য হচ্ছে আমরা ভাগ না করে এখানে গুণ করতেছি, মানে উল্টাই যাচ্ছে, ভাগের অপোজিট তো গুণ, আমরা এটা জানি। তো একইভাবে এখানে হচ্ছে আমরা এই যে যেই অর্ডারে হচ্ছে আমাদের এই যে সংরক্ষিত পূর্ণাংশগুলোকে নিচ্ছি সেটা কিন্তু উল্টায় যাচ্ছে, যে উপর থেকে নিচে নিচ্ছি। আগের বার হচ্ছে আমরা কোন অর্ডারে নিছিলাম, আগের বার নিছিলাম হচ্ছে নিচ থেকে উপরে। ঠিক আছে, তো এটা হচ্ছে সিমিলারলি তুমি চাইলে হচ্ছে প্রুফ করেও দেখতে পারো যে এটা কেন হয়। এটা ইজিলি হচ্ছে আমরা ডেসিমাল নাম্বারের একটা এক্সাম্পল নিয়ে দেখে ফেলতে পারবো। ঠিক আছে, এটা আর নতুন করে দেখানোর কিছু নাই, ইনটিউশন থেকে অনেকটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পলে চলে যাই ডিরেক্ট। তো এখানে বলা হচ্ছে যে ডেসিমাল 98.75 কে বাইনারি সংখ্যায় রূপান্তর করো। আমরা একটু আগে কিন্তু এই যে 98 এইটার হচ্ছে বাইনারি কনভার্সন দেখছিলাম। ঠিক আছে, এবং সেটা আসছিল কত, সেটা আসছিল এই যে 11001010। সো 11001010, এটা হচ্ছে আমাদের এই যে পূর্ণ অংশের জন্য আমাদের কনভার্সন। সো এইটা আর আমাদের নতুন করে করা লাগবে না। ঠিক আছে, এখন জাস্ট আমাদের এই যে ভগ্নাংশের জন্য কনভার্সনটা করতে হবে। তো আমরা ওইটাই হচ্ছে এখন দেখব যে ভগ্নাংশের জন্য আমরা কিভাবে কনভার্সনটা করতে পারি। তো আমাদের ভগ্নাংশটা প্রথমে হচ্ছে আলাদা করে নিতে হবে। তো ভগ্নাংশটা হচ্ছে আমাদের এখানে 0.75। ঠিক আছে, 0.75, এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ। এটাকে আমরা কি করব, যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি, এই যে এই পুরো জিনিসটাকে তো আমরা হচ্ছে একটা বাইনারি নাম্বার সিস্টেমে নিতে চাচ্ছি, তাই না? তো এই যে আমাদের যেই সংখ্যা পদ্ধতিতে নেয়ার টার্গেট, এই যে যেই সংখ্যা পদ্ধতিতে নেয়ার টার্গেট ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দিয়ে গুণ করতে থাকতে হবে। ঠিক আছে, সেইখানে হচ্ছে আমরা এই যে 2 দিয়ে হচ্ছে গুণ করতে থাকবো, এবং আমরা হচ্ছে এইভাবে পুরো জিনিসটাকে স্টোর করতে থাকবো। যে এই যে এই পাশে দাগের এই পাশে হচ্ছে আমরা পূর্ণাংশটা লিখব, এবং দাগের ওই পাশে ডান পাশে হচ্ছে আমরা ভগ্নাংশটাকে লিখব, এবং এইভাবে আমরা চালাই যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের এখানে ভগ্নাংশ হচ্ছে 0 চলে আসে। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখি কি আসে। ফার্স্ট স্টেপে হচ্ছে আমরা যদি এখানে করি 0.75 ইন্টু 2, তাহলে চলে আসবে হচ্ছে আমাদের এই যে পূর্ণাংশের পার্টটা আসবে 1। এই যে পূর্ণাংশটা আমরা এই দাগের বাম পাশে লিখে ফেললাম, আর ভগ্নাংশটা পার্টটা আসবে হচ্ছে আমাদের 0.5। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো এরপরে হচ্ছে আমরা আবার গুণ করব। কেন? কারণ আমাদের ভগ্নাংশ তো 0 আসে নাই, তো চালা যেতে হবে। তো আবার গুণ করলাম। এইবার যদি গুণ করি, আমাদের গুণ করলে হচ্ছে এইবার আসবে 0.5 ইন্টু 2, মানে হচ্ছে 1.0, বা এটাকে আমরা লিখতে পারি 0.0। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের এখানে কিন্তু ভগ্নাংশের যে পার্ট সেখানে 0 চলে আসছে। ঠিক আছে, 0.0 মানে হচ্ছে আলটিমেটলি 0। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমাদের 0 চলে আসছে, তার মানে এটা কিসের ইন্ডিকেশন? এটা ইন্ডিকেশন যে আমাদের অ্যালগরিদমটা এখানে স্টপ করতে হবে, আমরা এখানে থেমে যাব। ঠিক আছে, তো এখানে স্টপ করতে হবে। তো স্টপ করলাম, ভালো কথা। এবার আমরা যে পূর্ণাংশগুলোকে যে স্টোর করে রেখেছিলাম
এগুলোকে কি কোন অর্ডারে নিতে হবে, এগুলোকে হচ্ছে ওই যে বলা ছিল, দেখো যে আমাদের হচ্ছে উপর থেকে নিচে নিতে হবে, এই যে উপর থেকে নিচে। এবং এইবার হচ্ছে আমাদের এমএসবি আর এলএসবির অর্ডারটা কিরকম হবে, ঠিক উল্টা, যে আমরা হচ্ছে এইবার এই যে উপরের যেটা আছে সেটাকে হচ্ছে আমরা কনসিডার করব আমাদের কনসিডার করব কি, আমাদের এইখানে এটা হচ্ছে এমএসবি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমএসবি। আর নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের কি কনসিডার হবে, এটা হচ্ছে আমাদের এলএসবি। দেখো একটু আগেরটার সাথে মিলাইলে এই যে এইখানে তুমি তীরের সাথে এই হিসাবে যদি চিন্তা করি, যে তীরের লেজে যেটা থাকে সেটা হয় এমএসবি, আর তীরের মাথায় যেটা থাকে সেটা হয় এলএসবি। এখানেও প্যাটার্নটা সিমিলার, তীরের লেজে যেটা আছে এটা হচ্ছে এমএসবি, তীরের মাথায় যেটা আছে এটা হচ্ছে এলএসবি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ভগ্নাংশের জন্য কনভার্সন। তো ফাইনালি আমরা এইভাবে লিখতে পারি যে ভগ্নাংশ যেটা ছিল 0.75, সেটার জন্য আমরা বাইনারি ভ্যালুটা পাচ্ছি হচ্ছে 1111, এইটা, ঠিক আছে। বাইটাকে আমরা বলতে পারি 0.11, ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, তো আমরা হচ্ছে 98.75 যেটা ছিল সেটাকে যদি এখন আমরা বাইনারিতে লিখতে চাই, তাহলে এটা হবে হচ্ছে এই যে পূর্ণাংশের পার্টটা আসবে হচ্ছে 110010, এবং এই ভগ্নাংশের পার্টটা আসবে হচ্ছে 0.11। এই হচ্ছে আমাদের এই সংখ্যাটার বাইনারি প্রকাশ, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশের জন্য আলাদা আলাদাভাবে স্টেপগুলো ফলো করে হচ্ছে কনভার্সনটা করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখব যে আমরা কিভাবে একটা ডেসিমাল সংখ্যাকে অক্টাল হচ্ছে তোমার 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, এখানে ভিত্তিটা হচ্ছে 8, তো 8 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব। একইভাবে কাজটা করব যে আমরা হচ্ছে পূর্ণাংশের জন্য প্রথমে কাজ করব, এরপরে হচ্ছে ভগ্নাংশের জন্য, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমরা পূর্ণাংশের জন্য করে ফেলি, পূর্ণাংশের জন্য করি। তো পূর্ণাংশ পার্টটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 10। সো 10 কে নেই, 10 কে নিয়ে আমি কি করব, 10 কে নিয়ে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাই সেটার ভিত্তি কত, সেটার ভিত্তি হচ্ছে 8। তো 8 দিয়ে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি ভাগ করতে থাকবো। তো এখানে প্রথমে যদি ভাগ করি, আমার ভাগফল থাকবে হচ্ছে 1, আর আমার ভাগশেষ থাকবে হচ্ছে 2, ঠিক আছে। এরপর সেকেন্ড টাইম যদি ভাগ করার চেষ্টা করি, আমার এখানে ভাগফল চলে আসবে 0, ভাগশেষ হচ্ছে 1। তো আমার যেহেতু ভাগফল 0 চলে আসছে, এর অর্থ হচ্ছে যে আমাকে এখানে কি করতে হবে, থামতে হবে। আচ্ছা, এবার আমি যে ভাগশেষগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম সেগুলোকে কি করতে হবে, নিচ থেকে উপরে নিতে হবে, ঠিক আছে। এবং এইটা আমাদের হয় কি, এটা হয় হচ্ছে আমাদের এমএসবি, আর এইটা হয় হচ্ছে আমাদের এলএসবি বা এলএসডিও বলতে পারি, যেহেতু এটা হচ্ছে অক্টাল। আমরা আর এখানে বিট বলবো না, আমরা বলবো ডিজিট। এটা হচ্ছে আমাদের এমএসডি, এটা হচ্ছে আমাদের এলএসডি। আচ্ছা, তো আমরা বলতে পারি আমাদের যে পূর্ণাংশের পার্টটা, সেই পূর্ণাংশের পার্টটাকে কনভার্ট করে আমরা পাচ্ছি এরকম, এটা হচ্ছে 1 2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পূর্ণাংশের কনভার্সন। একইভাবে হচ্ছে আমরা যদি এখন ভগ্নাংশের কনভার্সনটা করি, তো ভগ্নাংশের জন্য আমরা কনভার্সনটা করে ফেলি। এখানে ভগ্নাংশ পার্টটা হচ্ছে আমাদের এই যে 0.0625, ঠিক আছে, এইটা। তো এটার জন্য কনভার্সনটা কিরকম হবে আমরা দেখেছিলাম, যে আমরা যেটা করি, আমরা হচ্ছে পর্যায়ক্রমে এই সংখ্যাকে 0.0625 এই সংখ্যাকে হচ্ছে যেই ভিত্তিতে নিতে চাই সেই ভিত্তি দিয়ে হচ্ছে গুণ করতে থাকি, তাই না, গুণ করতে থাকি। তো এখানে হচ্ছে আমরা ভিত্তিটা হচ্ছে 8 দিয়ে গুণ করব, এবং এই গুণফলের পূর্ণাংশ আর ভগ্নাংশকে প্রত্যেকবার আলাদা আলাদা করে লিখবো, ঠিক আছে। সো আমি যদি প্রথম গুণফলটা করি, এখানে একটু দেখি গুণ করলে কত আসে, এটা 0.0625, এটাকে 8 দিয়ে গুণ করলে আসতেছে হচ্ছে আমাদের 0.5, ঠিক আছে। সো এই যে পূর্ণাংশটা আমি লিখলাম এইখানে, এটা হচ্ছে আমাদের 0, আর আমাদের ভগ্নাংশটা হচ্ছে 0.5, ঠিক আছে। ঠিক আছে, সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই ভগ্নাংশটাকে আবার হচ্ছে আমাদের 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের এখানে কি আসে, এখানে আসে হচ্ছে 4 আমাদের আসবে হচ্ছে 0। তো দেখো এই যে আমাদের এইখানে ভগ্নাংশে কিন্তু কি চলে আসছে, ভগ্নাংশে চলে আসছে হচ্ছে আমাদের 0। তো এটা হচ্ছে কিসের ইন্ডিকেশন, যে আমাদের এখানেই থামতে হবে। তো থেমে গেলাম। এইবার কি করতে হবে, আমাদের এই পূর্ণাংশ যেটা আমরা সংরক্ষণ করে রাখছি এটাকে হচ্ছে উপর থেকে নিচে নিতে হবে, ঠিক আছে। এবং
এই যে লেজের কাছে থাকে কে, লেজের কাছে থাকে হচ্ছে এই ভগ্নাংশের জন্য এমএসবি যেটা, আর মাথার কাছে থাকে হচ্ছে ভগ্নাংশের জন্য এলএসবি যেটা, ঠিক আছে? বা আচ্ছা সরি, আমি এটা এলএসবি লিখে ফেলছি। এটা কিন্তু আমরা এলএসবি না লিখে হচ্ছে আমরা যদি এমএসডি আর এলএসডি লিখি সেটা মোর অ্যাকুরেট, ঠিক আছে? যে এটা হচ্ছে আমাদের এমএসডি আর এটা হচ্ছে আমাদের এলএসডি, এটা হচ্ছে মোর অ্যাকুরেট। আচ্ছা, তো আমরা ভগ্নাংশ পার্টের জন্য লিখতে পারি, আমরা ভগ্নাংশ পার্টের জন্য পাচ্ছি 0.0625 ইন ডেসিমাল ইকুয়ালস টু আমার 0. এটা হচ্ছে 04 ইন অক্টাল, ঠিক আছে? তো আমরা হচ্ছে এই ভগ্নাংশের জন্য কনভার্সনটা করে ফেললাম। তো ফাইনালি আমাদের যে রেজাল্টটা আসতেছে অক্টালে, সেটা একবারে যদি লিখে ফেলি সেটা হবে 12. আমাদের 04, ঠিক আছে? 04 ইন অক্টাল। তো ইট ইজ আওয়ার রেজাল্ট। তো আমরা হচ্ছে পূর্ণাংশ এবং ভগ্নাংশের জন্য আলাদা আলাদাভাবে কনভার্সনটা করে ফেললাম। আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা একটু সামনে এগিয়ে যাই। তো নেক্সট হচ্ছে আমাদের আরেকটা কনভার্সন প্রবলেম আছে। এখানে বলছে যে একটা ডেসিমাল নাম্বার এটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে, ঠিক আছে? একই আমরা উপায় হচ্ছে এগিয়ে যাব, যে প্রথমে হচ্ছে আমাদের পূর্ণাংশ পার্টটা কনসিডার করতে হবে এবং এর পরবর্তীতে আমরা ভগ্নাংশ পার্টটা কনসিডার করব, তাই না? আচ্ছা, তো আমরা পূর্ণাংশ পার্টটা যদি নেই, খুবই ছোট একটা পার্ট। তো এটা হচ্ছে 6কে হচ্ছে আমরা কি করব? 6 হচ্ছে আমরা যেই ভিত্তিতে নিতে চাই সেটা কি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল, যেটা হচ্ছে ভিত্তি 16। তো আমরা 16 দিয়ে হচ্ছে এটাকে কি করব, ডিভাইড করব, তাই না? আচ্ছা, তো এটা বোঝাই যায়, তারপরে ওইটা আমি করে দেখাচ্ছি যেহেতু আমরা অ্যালগোরিদমটা ফলো করব এই জন্য। সো আমরা যদি এখানে 6কে 16 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের এখানে ভাগফল থাকবে 0, ভাগশেষ থাকবে 6। তো যেহেতু এখানে আমাদের ভাগফলটা 0 চলে আসছে, এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আমাদের এইখানেই স্টপ করতে হবে, তাই না? আচ্ছা, সো ভাগশেষ শুধুমাত্র একটাই আছে, সো এটাকে আর উপর নিচে লেখার কোনো অর্ডারের বিষয় নাই। তো আমরা বুঝতে পারতেছি এটা খুবই ইজি ছিল, তারপরেও আসলে করে দেখানো হইলো যে আমাদের 6 ইন ডেসিমাল ইকুয়ালস টু 6 ইন হেক্সাডেসিমাল, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা আমাদের ভগ্নাংশের জন্য হচ্ছে কিভাবে কাজটা করা হবে, ঠিক আছে? যে ভগ্নাংশের জন্য যদি আমরা অ্যালগোরিদমটা ফলো করতে চাই তাহলে সেটা কিভাবে করা হবে। তো ভগ্নাংশ পার্টটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে 0.32, ঠিক আছে? তো আমরা 0.32 নিলাম, এরপর একে হচ্ছে এই যে আমাদের ভিত্তি যেটা যেটা নিতে চাচ্ছি 16, সেটা দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করব। সো আমরা মাল্টিপ্লাই করে ফেলি 16 দিয়ে, এরপরে হচ্ছে আমাদের পূর্ণাংশ আর ভগ্নাংশটাকে আলাদা করে লিখতে হবে, ঠিক আছে? তো আমরা যদি মাল্টিপ্লাইটা করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে পূর্ণাংশ 5 আর ভগ্নাংশ পার্টটা আসতেছে হচ্ছে 0.12। তো আমাদের একই কাজ আবার করতে হবে, এটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই আবার করব এবং করে দেখি এখানে রেজাল্টটা কি আসে। তো আমরা যদি এটা করি যে 0.12 ইন্টু হচ্ছে 16, তো এটা করলে আসছে হচ্ছে 1.92। তো আমাদের রেজাল্টটা লিখে ফেলি, পূর্ণাংশ হচ্ছে 1 আর ভগ্নাংশ হচ্ছে 0.92। আচ্ছা, তো এটাকে আমরা একটু এক্সটেন্ড করি, ঠিক আছে? সো নেক্সট টাইম হচ্ছে আমরা মাল্টিপ্লাই করব আবার 16 দিয়ে, কেননা আমার তো এখানে ভগ্নাংশ 0 আসে নাই, ঠিক আছে? তো 0.92 এটাকে যদি 16 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা দেখা যাচ্ছে আসতেছে হচ্ছে তোমার, এটা আসতেছে হচ্ছে আমাদের 14 আর হচ্ছে ভগ্নাংশ 0.70। এখন দেখো এই যে 14 যেটা, এটাকে কিন্তু আবার আমরা যখন হেক্সাডেসিমালে এক্সপ্রেস করি তখন এটাকে বলি হচ্ছে যে 14 হচ্ছে আমাদের ই। তো এটাকে আমরা কিন্তু ই বলবো যেহেতু আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকবার হচ্ছে মাল্টিপ্লাই করি, দেখি যে এটা যদি আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এইবার কি আসে। এটা অনেক দূর এগিয়ে গেছে অলরেডি। তো আমরা হচ্ছে আবার করতেছি 0.72 ইন্টু হচ্ছে 16, এইটা করলে দেখো এবার আসতেছে হচ্ছে 11.52। 11 এটা আর হচ্ছে ভগ্নাংশ 52, ঠিক আছে? সো 11 এটার জন্য আবার আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ডেসিমালে কি, ডেসিমালে হচ্ছে বি। তো আমরা হচ্ছে এটাকে বি দিয়েই লিখতে পারি।
আচ্ছা, সো আমাদের যদি এইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে এই পুরো বিষয়টা আমি একটু ডানে লিখতে পারি। এই যে 0.52 এটাকে হচ্ছে আমরা কি করব, এটাকে হচ্ছে আমরা 16 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তো দেখি কি আসে। তো এটা যদি করি 0.52 ইন্টু হচ্ছে 16, এবার আসতেছে 8.32। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা যদি করি, এটা আসতেছে হচ্ছে আমাদের 8 আর ভগ্নাংশ আসতেছে 0.32, ঠিক আছে? সো এইখানে এসে আমরা থেমে যাব। কেন থেমে যাব? যে আমাদের এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় এবং এটা খুবই বোঝার মতো একটা জিনিস। দেখো, একটু ফলো করার চেষ্টা করি। এইখানে আমাদের যে ভগ্নাংশটা আসছে 0.32, এইটা দেখা মাত্র আমরা থেমে যাব। কেন থেমে যাব? কারণ এই 0.32 এর আগেও কিন্তু আমরা একবার পেয়েছিলাম। সেটা কখন? একদম শুরুতে। এই দেখো তুমি, আমরা শুরুই করেছিলাম 0.32 নিয়ে, এই যে, ঠিক আছে? সো আমাদের এই 0.32 কে যদি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করা শুরু করি, এই যে এই সিকোয়েন্সটাই আবার আসবে। এই যে 5, এরপরে 1, এরপরে 14, এরপরে 11, এরপরে হচ্ছে 8। তো এরকম চলতেই থাকবে, এটা লুপে চলতেই থাকবে, এটা শেষ হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনফিনিটলি তোমার রিপিট হতে থাকবে, ঠিক আছে? রিপিট হতে থাকবে। তো যেহেতু রিপিট চলে আসছে, এই কারণে আর এটা নিয়ে আমরা আর আগাবো না। তো আমরা এই পর্যন্তই থেমে যাব। তো আমাদের অ্যালগোরিদম এখানে স্টপ করে আমরা বলবো যে এটা রিপিট হতে থাকবে, ঠিক আছে? তো আমরা কিভাবে নিব অর্ডারটা একটু দেখাই। সেটা হচ্ছে যে আমাদের উপর থেকে নিচে যাবে, এটা আমরা জানি, ঠিক আছে? এই যে এইভাবে আসবে। তো এটা হচ্ছে আমাদের এমএসডি আর এটা হচ্ছে আমাদের এলএসডি, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে এই পার্টটুকু, এটা একটু দেখি আমরা ভালোভাবে। এই যে এই পার্টটুকু আমরা হচ্ছে এইভাবে লিখবো, 0.32 ইন ডেসিমাল ইকুয়ালস টু, এই দেখো আমাদের এমএসডি কি ছিল 5, এরপরে 1, এরপরে ই, নট 14, যেহেতু হেক্সাডেসিমালে নিচ্ছি এজন্য ই, ই, এরপরে হচ্ছে বি, এরপরে হচ্ছে 8, এরপরে এই জিনিসটাই যেহেতু আবার রিপিট হতে থাকবে এই জন্য আমরা এইভাবে লিখবো ডট ডট ডট, ঠিক আছে? রিপিট হবে। এবং ফাইনালি 16, এটা দিয়ে হচ্ছে তার বেস বোঝাচ্ছি। তো আমি যদি একসাথে করে লিখি তাহলে জিনিসটা হবে এরকম যে এর পূর্ণাংশ হচ্ছে 6 আর ভগ্নাংশ হচ্ছে 51e, 51e, b8, এরপর হচ্ছে ডট ডট ডট, ঠিক আছে? এবং পুরোটা হচ্ছে 16 বেজে। তো আমরা হচ্ছে এই পুরো জিনিসটার হেক্সাডেসিমাল কনভার্সনটা করে ফেললাম। তো ভগ্নাংশের জন্য এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম যে অনেক সময় কিন্তু এরকম হতে পারে যে আমাদের পূর্ণাংশে যে ভ্যালুটা সেটা কন্টিনিউয়াসলি আসতে আসতে থাকবে এবং ভগ্নাংশের যে ভ্যালুটা সেটা হচ্ছে রিপিট হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি 0 পাচ্ছ না, কিন্তু তুমি এমন একটা ভ্যালু পাচ্ছ যেটা আগেও তুমি পেয়েছিলা। তো তুমি ওইখানেই থেমে যাবা। এই যে 0.32 যেহেতু আগেও পেয়েছি, এখানে থেমে গেলাম এবং থেমে গিয়ে হচ্ছে ফাইনালি আমরা ডট 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 দিয়ে বুঝালাম যে এই জিনিসটা, এই যে আমরা যতটুকু পেয়েছি এখানে, এই জিনিসটা পরবর্তীতে, এই জিনিসটা পরবর্তীতে হচ্ছে আবারও রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কনভার্সনটা। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটা রিক্যাপ করা হয়েছে যে আমরা যদি এই যে 8টা সংখ্যা নেই 0 থেকে শুরু করে, তোমার হচ্ছে 8টা সংখ্যা নেই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তার জন্য হচ্ছে এই যে অন্য সংখ্যা পদ্ধতিতে হচ্ছে সংখ্যাগুলো কেমন হবে। তো আমরা একটু এটা ব্রেইনস্টর্মিং করে ফেলতে পারি। তো দশমিকের 0 মানে হচ্ছে বাইনারিতে 0, দশমিকের 1 মানে বাইনারিতে 1, কোনো সমস্যা নেই। কিন্তু দশমিকের 2 মানে হচ্ছে বাইনারিতে কি বলতো, 1 0। আশা করি এটা এতক্ষণে তোমরা ধরে ফেলতে পারছো। এটা হয় 1 0। এই যে আমাদের হচ্ছে একের চক্র চালাইতে হয় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য। এরপরে 3 এর জন্য হচ্ছে 1 1। এরপর 4 এর জন্য হচ্ছে আমাদের 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে একের চক্র চালাতে হয়, ঠিক আছে? তো এই 1, এরপরে 2টা 0। এরপরে 5 এর জন্য হচ্ছে আবার 1 0 1। 6 এর জন্য হচ্ছে 1 1 1 0। 7 এর জন্য হচ্ছে আমাদের 1 1 1। এবং 8 এর জন্য আমরা কততে যাই? 8 এর জন্য হচ্ছে আমরা এখানে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যায় যাই এবং এই যে 4 অঙ্কের জন্য আবার চক্র চালাই, ঠিক আছে? এই যে 1 0 0। আচ্ছা, অক্টালের জন্য তো আসলে এই জায়গাটা সহজ যে আমরা 7 পর্যন্ত লিখে ফেলতে পারি, 0 1 2 3 4 5 6
7 আমাদের কোনো কষ্ট হয় না, কারণ 7টা মৌলিক অঙ্কই আছে। জাস্ট 8-এর জায়গায় 8-এর জন্য অক্টালে কি আসে? অক্টালে আসে হচ্ছে 10, যে একের চক্র চালাতে হয় এখানে, ঠিক আছে? আর হেক্সাডেসিমালে তো খুবই সহজ, এখানে 8টা অঙ্ক একদম 0 থেকে শুরু করে ডিরেক্টলি আসে। সো 0 1 2 3 4 5 6 7 8, সো এটার আর কোনো কষ্টই আমাদের হবে না। সো আমরা একটা রিক্যাপ করে ফেললাম। সো এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগবে, এই কনভার্সনগুলো, ছোটখাটো কনভার্সনগুলো, ঠিক আছে? তো সমতুল্য বিভিন্ন সংখ্যা পদ্ধতির রিক্যাপ যদি আমরা একটু করার চেষ্টা করি, আমরা কি দেখলাম আজকে? আমরা দেখলাম যে কিভাবে দশমিক থেকে হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে আমাদের অক্টাল এবং হেক্সাডেসিমালে যেতে হয়, এবং আমরা একই সাথে দেখেছি যে কিভাবে এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে যেতে হয়, অর্থাৎ আমরা পারস্পরিক রূপান্তর দেখেছি। তো কি করেছি আমরা একটু যদি শর্টে রিক্যাপ করার চেষ্টা করি, যে আমরা হচ্ছে যখন অন্যান্য সংখ্যা থেকে দশমিকে আসার চেষ্টা করেছি, অন্যান্য সংখ্যা থেকে যখন আমরা দশমিকে আসার চেষ্টা করেছি, তখন আমরা কি করেছি? আমরা ওই সংখ্যাগুলোকে যেটা বাইনারিতে যদি থাকে, বাইনারি সংখ্যাকে আমরা হচ্ছে ওই সংখ্যার বেস যেটা হচ্ছে 2, ওইটার দিয়ে টু দি পাওয়ার n দিয়ে হচ্ছে আমরা কি করেছি? আমরা হচ্ছে গুণ করেছি পর্যায়ক্রমে, ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে পর্যায়ক্রমে চালিয়ে যেতে হয়েছে। আর আমরা যখন দশমিক থেকে তোমার হচ্ছে বাইনারিতে গিয়েছি, তখন কি করেছি? তখন হচ্ছে আমরা পূর্ণাংশের জন্য হচ্ছে এই যে পূর্ণাংশের যে পার্টটা, সেটার জন্য হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে ওই যেই সংখ্যা পদ্ধতিতে, সরি এটা হচ্ছে আমাদের দশমিক হবে, এটা ডেসিমাল হবে। তো আমাদের ডেসিমাল যে সংখ্যাটা ছিল সেটাকে আমরা যেই ভিত্তিতে নিতে চেয়েছি সেই ভিত্তি দিয়ে পর্যায়ক্রমে ভাগ করেছি। আর ভগ্নাংশের জন্য হচ্ছে আমরা কি করেছি? আমরা হচ্ছে পর্যায়ক্রমে হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে নিতে চাই সেই সংখ্যা পদ্ধতিতে গুণ করেছি, ঠিক আছে? গুণ করেছি, এবং আমরা দেখেছি যে আমরা গুণ ততক্ষণ পর্যন্ত করি যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমাদের এই পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে ভাগফলে 0 আসে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভগ্নাংশে 0 না আসে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা এই কাজগুলো করি। এবং করার পর আমাদের এইখানে দেখা আছে যে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে হচ্ছে এই যে ভাগশেষ যেগুলো থাকে আমাদের, এই যে আমাদের ভাগশেষ যেটা থাকে সেটাকে হচ্ছে আমরা নিচ থেকে উপরে নেই, আর আমাদের এই ভগ্নাংশের ক্ষেত্রে এর যে পূর্ণ অংশটা আছে সেটাকে হচ্ছে আমরা উপর থেকে নিচে নিই, ঠিক আছে? এই যে এখানে যেটা থাকে পূর্ণ অংশ সেটাকে আমরা উপর থেকে নিচে নিই। এভাবে সাজায় লিখলে হচ্ছে আমরা এই যে দশমিক থেকে বাইনারি বা দশমিক থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল এগুলোতে যেতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে একটা কুইক ওভারভিউ। তো এই পুরো জিনিসটা হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে রিক্যাপ দেখানো আছে, যে এই যে একটা আমাদের সংখ্যা দেওয়া আছে যেটা একটা ডেসিমাল সংখ্যা। তো তার জন্য আমরা যদি বাইনারি কনভার্সনটা করতে চাই, আমরা কিভাবে করতে পারি? যে পূর্ণাংশের জন্য হচ্ছে আমরা পর্যায়ক্রমে 2 দিয়ে ভাগ করতে থাকবো এবং ভাগশেষগুলোকে সংরক্ষণ করতে থাকবো, এবং ফাইনালি আমরা হচ্ছে কি করব? এই যে ভাগশেষগুলোকে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখে হচ্ছে পূর্ণাংশটা পেয়ে যাব, ঠিক আছে? বাইনারির জন্য। একইভাবে ভগ্নাংশের জন্য আমরা কি করব? ভগ্নাংশের জন্য হচ্ছে আমরা এই যে ভগ্নাংশ পার্টটুকু আছে সেটাকে পর্যায়ক্রমে 2 দিয়ে গুণ দিব এবং পূর্ণাংশটা সংরক্ষণ করতে থাকবো, ঠিক আছে? এবং ফাইনালি যেই মুহূর্তে হচ্ছে আমার এখানে ভগ্নাংশ 0 আসবে, আমি থেমে যাব এবং আমার হচ্ছে এই পূর্ণাংশগুলোকে উপর থেকে নিচে নিয়ে হচ্ছে আমি আমার বাইনারি যে কনভার্টেড ফর্মটা সেটা পেয়ে যাব, ঠিক আছে? এই 001 এটাই হচ্ছে আমার রেজাল্ট, এবং সেটাকে আমি নিয়েছি কিভাবে? উপর থেকে নিচে। তো এই যে দেখো 001, এটাই হচ্ছে আমার কনভার্সনের পর এই ভগ্নাংশের বাইনারি ফর্ম। আর এইখানে যেটা আছে 33, এটা হচ্ছে আমার পূর্ণাংশ ছিল। তো 0 আসছে, এখানে হচ্ছে আমি স্টপ করে দিছি এবং আমার যে ভাগশেষ সেগুলোকে হচ্ছে নিচ থেকে উপরে নিছি, এবং এই যে নিচ থেকে উপরে নেওয়ার পর যেটা আসছে 10001, এটাকে হচ্ছে আমি সাজায় লিখে কিন্তু কনভার্সন করার পর যে ফর্মটা সেটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সনের জন্য যে অ্যালগরিদমটা, তার একটা কুইক রিভিউ। তো অক্টাল হেক্সাডেসিমালের জন্য আমরা একইভাবেই আগাবো। তো এই পর্যন্তই ছিল আজকের সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেখানে হচ্ছে আমরা দেখেছি ডেসিমাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টালে কিভাবে রূপান্তর করা যায়, এবং বিপরীতভাবে অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারি থেকে কিভাবে ডেসিমালে নেওয়া যায়। তো পরবর্তী যে ভিডিও সেখানে হচ্ছে আমরা
বাইনারি সংখ্যা পদ্ধতিকে কাজে লাগিয়ে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক রূপান্তরটা দেখার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।